দেশের ক্রিকেটের গোড়াটায় পানি ঢালতে হবে। আমরা যখন কোন একটা অ্যানালাইসিস করি আমরা কিন্তু সবলতা দুর্বলতা দুইটা জায়গায় কথা বলি। সৈকত ভাই এখন বিশ্বসেরা আম্পায়ার। সামি ভাই বিসিবি ডিরেক্টর কবে হচ্ছেন? এরকম কোনো কিছু কি হওয়ার কথা? শুনলাম তো। আহ, না ওইরকম কোনো কিছু না, তবে কিছু দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল আমাকে। সেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করার পর আমি আমার জায়গাটা বলেছি যে সত্যিকারের অর্থে রুট লেভেল ক্রিকেটটা নিয়ে যেহেতু কাজ করি, ওই রুট লেভেল ক্রিকেট নিয়ে কাজ করার জায়গাটাই আসলে যদি দেশের জন্য কাজ করতে হয় তাহলে রুট লেভেল ক্রিকেটটা নিয়ে কাজ করতে চাই। ধরেন ন্যাশনাল টিম এটা তো একটা এস্টাবলিশ জায়গা, সেখানে অনেক রিকোয়ারমেন্টসের প্রয়োজন হয়, বা এটা অলরেডি একটা এস্টাবলিশ জায়গা। ন্যাশনাল টিম, বিপিএল বা ন্যাশনাল সার্কিট বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে, আমি টু বি ভেরি স্পেসিফিক যে দেশের রুট লেভেল ক্রিকেট নিয়ে কাজ করার যদি স্কোপ থাকে, অপরচুনিটি থাকে, আপনারা দেখবেন যে লাস্ট এনসিএল টি-20-তে খুলনার যে টিমটা ছিল সেটার পৃষ্ঠপোষকতা কিন্তু আমার প্রতিষ্ঠান করেছে। এবার ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ চলছে, সেখানেও বারিধারা ড্যাজলার্স টিমটা সেটার পৃষ্ঠপোষকতা আমার প্রতিষ্ঠান করেছে। সামনে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগেও কয়েকটা টিমকে পৃষ্ঠপোষকতা করার কথা আছে। সুতরাং রুট লেভেল ক্রিকেটটা নিয়ে কাজ করছি। খুব রিসেন্টলি অ্যানালিস্টের একটা কোর্স বাংলাদেশে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। এই বিকল্প প্রফেশনালগুলো তৈরি করাটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমার জায়গাটা না আসলে সত্যিকার অর্থে আপনি ওইরকম ভাইরাল কোনো কন্টেন্ট পাবেন না, কারণ আমার জায়গাটা ওই বললাম যে ন্যাশনাল টিম, এই গ্ল্যামারাস জায়গাগুলো না। দেশের ক্রিকেটের গোড়াটায় পানি ঢালতে হবে, যেটা হয়তো বা আমাদের কাছে সবসময় উপেক্ষিত থাকে, যেটা নিয়ে খুব বেশি সংবাদ মাধ্যমে কথাও আসে না, কথাও হয় না, খুব হাতে গোনা কয়েকজন কাজ করে। আমি উৎসর নামটা আলাদা করে বলতে চাই, আপনাদের প্ল্যাটফর্মে কাজ করে আমি দেখেছি, খুব ভালো কাজ করে রুট লেভেলের ক্রিকেট নিয়ে। তো আমি আসলে ওই ক্রিকেটটা নিয়েই থাকতে চাই। তার মানে এরকম যে আসলে গেম ডেভেলপমেন্ট বা এই সেক্টরগুলোতে আপনার ইচ্ছা বা কাজ করার জায়গা। যদি অপরচুনিটি আসে আমাদের রুট লেভেলের ক্রিকেটটা, আমাদের এজ গ্রুপ টুর্নামেন্টের যে জায়গাগুলো আছে, গেম ডেভেলপমেন্টের কিছু জায়গা আছে, যদি অপরচুনিটি আসে সেক্ষেত্রে মানে আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে, এগুলো আমার এরিয়া অফ কনসেন্ট্রেশন। কারণ আপনি যদি বাদ বাকি যে গ্ল্যামারাস জায়গাগুলো আছে আমি সেগুলোর জন্য কতটুকু কেপেবল সেটা আমি জানি না, কারণ যে জায়গাটাতে আপনার দক্ষতা নাই আপনি তো সেই জায়গাটা বলতে পারবেন না যে ভাই আমার এই জায়গাটায় দক্ষতা আছে। তো যেহেতু রুট লেভেলের ক্রিকেটটা নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্সটা আমার আছে, কাজ করেছি, তো সেই জায়গাটা যদি হয় হয়তো বা চিন্তা ভাবনা করা যাবে। যেই ব্যাপারটা নিয়ে আপনি সবচাইতে বেশি গালি খেয়েছেন মনে হয় গেল 1-2 বছরে, জাকের আলী অনিক যে বলেছিলেন রেডি প্রোডাক্ট, আগেও আমি জিজ্ঞেস করেছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, টি-20 সিরিজে বিশেষ করে আসলে ওর পারফরমেন্স নিশ্চিত করে আপনিও একটু খুশি হয়েছে, আপনার একটু ভালো লেগেছে মনে হচ্ছে না আমিই ঠিক? না আমি ভুলের কোনো কিছু নাই। দেখেন ওই যে বিষয়টা সেটা হচ্ছে একটা থাম্বনেলকে বেস করে অনেক কথাবার্তা হয়েছিল, কিন্তু তখন আমরা যখন কোনো একটা অ্যানালাইসিস করি আমরা কিন্তু সবলতা দুর্বলতা দুইটা জায়গায় কথা বলি। জাকের আলী আমাদের দেশের কনটেক্সটে, আপনিও ন্যাশনাল লিগ কাভার করেন, প্রিমিয়ার লিগ কাভার করেন, আমরা সবাই জানি যে আমাদের দেশের কনটেক্সটে ডেফিনেটলি জাকের আলী রেডি প্লেয়ারই ছিলেন। এখন আমাদের দেশের কনটেক্সটে কোনো একটা রেডি প্লেয়ার ইন্টারন্যাশনাল সার্কিটে এসে কেমন করবেন সেটা কিন্তু ওই প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্যাপার, বা ওটা একটু ডিফিকাল্ট থাকে। এখন দেখেন সবাই যখন কথা বলছিল ব্যাপারটা এরকম মনে হচ্ছিল যে জাকের আলী মনে হয় 3-4 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এস্টাবলিশ। এটা কিন্তু জাকেরের প্রথম বছর, এখনও 2024 শেষ হয় নাই। এই 2024-এ জাকেরের ডেবিউ হয়েছে এবং তিনি আস্থার প্রতিদান দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রতি ইনভেস্ট করেছে 3টা ফরম্যাটেই, সেটা হয়তো একটু আনইউজুয়াল ছিল। কিন্তু জাকের এমন প্লেয়ার আমরা যদি ওভার দ্য ইয়ার্স দেখি 2017-18 ওই সময় থেকে খুব ভালো মতো ফলো করে এসেছি। ডেফিনেটলি আমাদের দেশের কনটেক্সটে জাকের ডোমেস্টিক ক্রিকেটে খুব ভালো করেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও আমার কাছে মনে হয় যে বেস্টটা দিতে পারেন নাই, এখনও আরও আপগ্রেডেশনের জায়গা আছে। লিটনের ক্যাপ্টেন্সি অসাধারণ, লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি অসাধারণ। ডেফিনেটলি একটা ফরম্যাটে তিনি ফর্মে নাই, সেটা ওয়ানডে ফরম্যাটে আমরা দেখেছি। টি-20-তে ফর্মে ছিলেন, লাস্ট সিরিজটা ভালো করতে পারেন নাই। ব্যাটিংয়ে ডেফিনেটলি ব্যাট প্যাচ যাচ্ছে, বাট ক্যাপ্টেন্সি ওয়াজ সুপারব। অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন। বিশেষ করে সবচেয়ে বিষয় যেটা হয় যে কমিউনিকেশনের জায়গাটা, গেম রিড করার জায়গাটা, আমার কাছে মনে হয় যে শুধুমাত্র লিটন না, বাংলাদেশের প্লেয়ারদের গেম রিড করার দক্ষতার জায়গাটা ডে বাই ডে বিল্ড আপ হচ্ছে। আমরা যখন এই আলোচনাটা করছি, ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ চলছে এবং ইনিশিয়ালি জিসানকে ওপেনিং বোলিংয়ে নিয়ে আসা হয়েছে, বিজয় ক্যাপ্টেন্সি করছেন। দেখেন নাজমুল শান্ত এই বছরটা তো অফ ব্রেক বোলারের এগেনস্টে তার খুব খারাপ ফর্ম গেছে। এই যে ডেটা নিয়ে কাজ করা ক্যাপ্টেনরা এইভাবে এখন ম্যাচ সিচুয়েশন বোঝেন, এটা আজ থেকে 7-8 বছর আগেও আমি আসলে ওইভাবে ডোমেস্টিক ক্রিকেটও আমাদের দেখতাম না। কিন্তু এখন দেখি যে প্লেয়াররা অনেক বেশি মাত্রা সচেতন এসব জায়গায়। লিটনও তার ব্যতিক্রম ছিলেন না। আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখেছি যে ওই জায়গাগুলো কোন ব্যাটসম্যানকে কোনভাবে বল করতে হবে, বোলারের সাথে কমিউনিকেশন খুব ভালো করেছেন। তো কমেন্ট্রি বক্সে ছিলেন, রাব্বির ইনিংসটাও দেখেছেন, এতদিন পর আসলো আর সিনারিওতে বড় একটা টুর্নামেন্টে এভাবে ব্যাটিং করলো, কয়েকটা ছয় মেরেছিল রিস্টের ব্যবহার করে, কেমন দেখলেন আর ইনিংসটা নিয়ে কি বলবেন?
আমার কাছে মনে হয় খুব ভালো ফ্লোতে ছিলেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা, আমরা এবার একটু লাকি এই কারণে যে এবার বিপিএলটা যখন হচ্ছে, গেল 2 বছরের মতো ফগি কন্ডিশনে হচ্ছে না। খুব সারপ্রাইজিংলি বছরের এই সময়টাতে এখনও কিন্তু এরকম ফগ পড়ে নাই। তো উইকেটের ড্রাইনেসটা কিন্তু খুব দ্রুতই কেটে যাচ্ছে। এবং যেটা হয় যে যখন বেশি ফগ থাকে, বাতাসে এয়ার ডেন্সিটিটা অনেক বেশি থাকে, যেটা বলের সাইড ফোর্সের উপর অনেক ইম্প্যাক্ট ফেলে। তো এই জায়গাটাতে আমি যদি ব্যাটিং কন্ডিশনের কথা বলি, এবার বেটার ব্যাটিং কন্ডিশন এখন পর্যন্ত, সূর্যের আলো যেরকম পাচ্ছে সব কিছু মিলিয়ে, সেইটার সঙ্গে সঙ্গে ইয়াসির রাব্বির এক্সিকিউশন। ইনিশিয়ালি আমরা যেটা দেখছিলাম যে রাব্বি একটু ওয়েট করছিলেন, আফটার দ্যাট তিনি ইনিংসটাকে প্রোগ্রেস করেছেন, মাসেল পাওয়ার ইউজ করেছেন, যেটার জন্য ডোমেস্টিক ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরে বিপিএলও এক্সিকিউট করতে পারেন নাই। আজকে দেখে ভালো লেগেছে। এবং এই ইয়াসির রাব্বির এক্সিকিউশনের পেছনে একটা সহায়ক ভূমিকা পালন করেছে, প্রভাবক হিসাবে কাজ করেছে আজকের বেটার ব্যাটিং কন্ডিশনটা। লাস্ট প্রশ্ন একবারে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট হয়তো দেখেছেন, জয়সওয়ালটাকে আউট ছিল? এই জায়গাটা ডেফিনেটলি কন্ট্রোভার্সিয়াল। এখন প্রযুক্তির কখনো কখনো ইরোড থাকে। আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে একটা ডিফ্লেকশন তো লক্ষ্য করা গেছে। এবং দেখেন, এই কারণেই কিন্তু শুধুমাত্র যে প্রযুক্তির ত্রুটি থাকে, এই কারণেই এখনও কিন্তু দুই প্রান্তে দুজন রোবট আম্পায়ারিং করেন না, দুই প্রান্তে দুজন মানুষই আম্পায়ারিং করেন। কারণ প্রত্যেকটা প্রযুক্তিরই কিছু না কিছু ত্রুটি থাকতে পারে। আমি বলবো সৈকত ভাইয়ের ডিসিশনটা অত্যন্ত সাহসী ডিসিশন ছিল। এবং এটাই আসলে স্ট্যান্ডার্ডটা বোঝা যায় যে সৈকত ভাই এখন কোন স্ট্যান্ডার্ডের আম্পায়ার। আমার মনে হয় যে এই জায়গা থেকে আমার বলতে এটা দ্বিধা নাই, সৈকত ভাই এখন বিশ্বসেরা আম্পায়ার, এটা আমার বলতে দ্বিধা নাই। আমি জানি অনেকে হয়তো বা অনেক কথা বলতে পারেন, বাট আপনি ক্রোনোলজিক্যালি যদি দেখেন যে দ্য নাম্বার অফ ডিসিশনস তিনি মেক করেছেন, সেখানে লাস্ট একটা টেস্টে তো তিনি একদম সবগুলো ডিসিশনই তার এগেনস্টে কেউ রিভিউ নিয়ে সাকসেসফুল হতে পারেন নাই। সো সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, আপনি যতটুকু ডিসিশন দিচ্ছেন তার চাইতেও বেশি আপনি গার্ডসটা শো করেছেন। এটাই একজন আম্পায়ারের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা, এবং এটাই ডিসপ্লে করছে সৈকত ভাই এখন কোন স্ট্যান্ডার্ডে চলে গেছেন। মানে সৈকত ভাই আম্পায়ারিং এ সাকিব আল হাসান বাংলাদেশে? আমার কাছে একদম তাই মনে হয়, একদম ডেফিনেটলি তাই মনে হয়। সাকিব আল হাসান একদম বিশ্ব ক্রিকেটে যেরকম একটাই, ঠিক তেমনিভাবে আম্পায়ারিংয়ের জায়গা থেকেও চিন্তা করলে এই মুহূর্তে আমার কাছে মনে হয় এটাও আমাদের একটা গর্ববোধের জায়গা যে সৈকত ভাই ওই স্ট্যান্ডার্ডটা রিচ করতে পেরেছেন। এবং আনডাউটেডলি খেলা তো আমরা দেখি, কম বেশি সবাই আমরা খেলা দেখি, আম্পায়ারদের ভুল হয়, সব কিছু হয়, কিন্তু সৈকত ভাইয়ের এই যে গার্ডস শো করার জায়গাটা এবং ডিসিশন যেভাবে তিনি বোল্ড ডিসিশনগুলো দিয়েছেন, অ্যাপার্ট ফ্রম একটা টেস্টে মনে হয় একটু বেশি ডিসিশন ভুল হয়ে গিয়েছিল, কিন্তু এখন যেভাবে তিনি যাচ্ছেন, আমার কাছে মনে হয় যে আপনি খুব সাম্প্রতিক সময়ে আপনি দেখতে পাবেন আইসিসির যে কিছু অ্যাওয়ার্ড দেয় না আম্পায়ারের জন্য, যে বেস্ট আম্পায়ারের পুরস্কার, আমার কাছে মনে হয় সৈকত ভাই পেয়ে যাবেন। আমরা যখন কোনো একটা অ্যানালাইসিস করি, আমরা কিন্তু সবলতা দুর্বলতা দুইটা জায়গায় কথা বলি। জাকের আলী আমাদের দেশের কনটেক্সটে, আপনিও ন্যাশনাল লিগ কাভার করেন, প্রিমিয়ার লিগ কাভার করেন, আমরা সবাই জানি যে আমাদের দেশের কনটেক্সটে ডেফিনেটলি জাকের আলী রেডি প্লেয়ারই ছিলেন। এখন আমাদের দেশের কনটেক্সটে কোনো একটা রেডি প্লেয়ার ইন্টারন্যাশনাল সার্কিটে এসে কেমন করবেন, সেটা কিন্তু ওই প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্যাপার, বা ওটা একটু ডিফিকাল্ট থাকে। এখন দেখেন, সবাই যখন কথা বলছিল ব্যাপারটা এরকম।